ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রিপারেশনের মধ্যে আজকে আমরা যেটার উপর প্রিপারেশন নেব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তোমরা জানো অবশ্যই কম্পিউটার সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সেই ওয়ার্ড সফটওয়্যারটার উপরে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করব। তো চলে আসো আমাদের স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ড। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড স্ক্রিনে আমরা চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডটাকে খোলা আছে, দেখো সামনে আমাদের। মাইক্রোসফট ওয়ার্ডটাকে কি করে খুললাম সেটার বিষয়ে আমাদের প্রথম কোশ্চেনগুলো আসবে। তার আগে মাইক্রোসফট ওয়ার্ডটা কাকে বলে এবং কি বিষয়, এটা পরবর্তীকালে কোথায় কাজে লাগতে পারে তোমাদের, সেই বিষয়টাকে প্রথমে জেনে রাখা জরুরি। আমি এখানে কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে একদম হিসাব করে পড়াবো যাতে প্রত্যেকটা কোশ্চেনই আমাদের অ্যাপ্লাই হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু টোটাল 7টার মতো ট্যাব আছে। সেই 7টা ট্যাবের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন হয়। সেই সমস্ত কোশ্চেনগুলোই আমরা কি করবো, একে একে সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবো যাতে কোনোটাই মিস্টেক না হয়। অন্যান্য ইউটিউবে যারা তোমরা দেখে থাকবে যে সামান্য কিছু হয়তো এখান থেকে কিছু করানো ওখান থেকে কিছু করানো, এরকমটা এই জায়গাটায় হবে না। সমস্ত ট্যাবের ভিতরে যে গ্রুপগুলো আছে সমস্ত গ্রুপেরই কাজগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো সবার আগে জেনে নেওয়া দরকার যে মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে, মাইক্রোসফট ওয়ার্ডটা কোথা থেকে আসলো। নিচে দেখো লাল কালারের একটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যদি কখনো স্ক্রিনশট দিতে চাও দিয়ে নিতে পারো। আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। লেখা আছে হোয়াট ইজ মাইক্রোসফট অফিস। এবার বলবে যে মাইক্রোসফট ওয়ার্ড শুরু করলাম, শুরুতেই বলা হলো মাইক্রোসফট অফিস, এর প্রসঙ্গটা কি আছে পড়ে নিই, তারপরে বুঝতে পারবো। Microsoft Office is a suite of desktop productivity applications that is designed specifically to be used for office or business use. It is a proprietary product of Microsoft Corporation and was first released in 1990. It mainly consists of Word, Excel, PowerPoint, Access, OneNote, Outlook and Publishers applications. অর্থাৎ যদি বলতে হয় বাংলায় তোমাকে, বা বাংলায় যদি এটাকে অনুবাদ করতে হয় তাহলে কিরকম হয়, মাইক্রোসফট অফিস হচ্ছে এমন একটা সুইট প্রোডাক্ট যার মধ্য দিয়ে আমাদের কি করতে পারি, আমরা আমাদের সমস্ত অফিসিয়ালি যে কাজগুলো বা বিজনেস সম্পর্কিত যে সমস্ত কাজগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে ব্যবহার হয়, আমাদের কম্পিউটার রিলেটেড সমস্ত কাজগুলি আমরা কি করতে পারবো, অনায়াসে এই সফটওয়্যারটার মধ্য দিয়ে আমরা সমাধান করে তুলতে পারবো। এটা কিসের জন্য প্রোডাক্টটা মাইক্রোসফট কর্পোরেশন ওয়াজ রিলিজড 1990। এটাকে রিলিজ কত সালে করলো, 1990-তে, 1990 সালে। তার মানে কিন্তু এই না যে 1990 এর আগে তোমার মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড জাতীয় কোনো কিছু ছিল না। ওয়ার্ড কিন্তু তারও আগে। পরবর্তীতে 1990-তে মাইক্রোসফট অফিস একটা নতুন ইনভেন্ট হয়, যার মধ্যে দিয়ে কি করা হয়, অনেকগুলো সফটওয়্যারকে একসঙ্গে একত্রিত করে মাইক্রোসফট কর্পোরেশন তার একটা নাম দেয় মাইক্রোসফট অফিস। কারণ পরবর্তীতে দেখা গেল যে মাইক্রোসফট ওয়ার্ডই খালি লাগছে না, সঙ্গে লাগছে এক্সেল হিসাবপত্র করার জন্য, যেটা ওয়ার্ডে সম্ভব নয়। পাওয়ার পয়েন্ট লাগছে, যেটার মধ্যে আমাদের কি করতে হচ্ছে, আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে তোমার প্রেজেন্টেশন তৈরি করতে হচ্ছে। এই সমস্ত কাজগুলোর জন্য কিন্তু দরকার হচ্ছে। সেই জন্য পরবর্তীতে 1990-তে কি করলো, এটাকে ইনভেন্ট করা হয়। সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে আমরা মাইক্রোসফট অফিস বলবো। তার মধ্যে কিন্তু ওয়ার্ড পড়ে, এক্সেলও পড়ে, পাওয়ার পয়েন্টও পড়ে। আমরা যে পার্টটা নিয়ে আজকে আলোচনা করবো বা কয়েকদিন ধরে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এবার মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে, মাইক্রোসফট ওয়ার্ড অর এমএস ওয়ার্ড, যেটা আমাদের পার্ট, যেটা আমরা করবো আজকে বলবো সেই জিনিসটাকে। মাইক্রোসফট ওয়ার্ড আর এমএস ওয়ার্ড, তুমি মাইক্রোসফট ওয়ার্ডও বলতে পারো, এমএস ওয়ার্ডও বলতে পারো। মাইক্রোসফটের শর্ট ফর্ম হচ্ছে এমএস, অফেন কল ওয়ার্ড, এটাকে অনেক সময় ওয়ার্ডও বলে থাকা যায়। ইজ এ গ্রাফিক্যাল ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম দ্যাট ইউজার্স ক্যান টাইপ উইথ। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের চোখের সামনে, এবং আমরা এটার মধ্যে কি করতে পারি, টাইপ করতে পারি। ইট ইজ মেড বাই দ্য কম্পিউটার কোম্পানি মাইক্রোসফট, অবশ্যই এটা মাইক্রোসফট কোম্পানির দ্বারাই তৈরি করা। ইটস পারপাস ইজ টু অ্যালাউ ইউজার্স টু টাইপ অ্যান্ড সেভ ডকুমেন্টস। এটার মধ্যে আমরা ডকুমেন্টসগুলোকে সেভ করতে পারি। সিমিলার টু আদার ওয়ার্ড প্রসেসর, ইট হ্যাজ হেল্পফুল টুলস টু মেক ডকুমেন্টস। অন্যান্য যেরকম আমাদের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারগুলো আছে, যেমন ওয়ার্ডপ্যাড বা তুমি বলতে পারো অন্যান্য সফটওয়্যারগুলো, তার তুলনায় কিন্তু এটা আমাদের বিশেষ ক্ষেত্রে হেল্পফুল। কেন? কারণ এর মধ্যে টুলস বা তোমার ফিচার্স অনেক কিন্তু বেশি আছে। এক কথায় বলতে গেলে, যদি বাংলায় বলতে হয় আমাদেরকে, তাহলে বলবো আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, এখানে লেখালেখির কাজটুকু করতে পারি। শুধুমাত্র লেখালেখি, অবশ্যই লেখালেখি চরম পর্যায়ে আমরা কি করতে পারি, এই লেখাগুলোকে এখানে তুলে ধরতে পারি বা নানা রকম কাজের জন্য এগুলোকে ব্যবহার করতে পারি। অর্থাৎ লেখালেখি নিয়েই কাজ হবে আমাদের এই সফটওয়্যার। চলে আসো পরে কোশ্চেনে। আমাদের যেটা প্র্যাকটিক্যালি আমাদের ইউজ করার জন্য লাগছে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট কোশ্চেন। কি করে আমাদের কি করতে হবে, ওপেন করতে হবে। হাউ টু ওপেন মাইক্রোসফট ওয়ার্ড, কি করে ওপেন করতে হয়।
দুটো পার্ট লেখা আছে, একটা হচ্ছে স্টার্ট অল প্রোগ্রাম অ্যাক্সেস মাইক্রোসফট অফিস আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটা হচ্ছে আমাদের মাউসের পদ্ধতি। আর নিচে যেটা লেখা আছে একটা ছবি দিয়ে লেখা আছে উইন্ডোজ কি প্লাস আর ইকুয়াল রান বক্স, এখানে একটা লেখা আছে উইন ওয়ার্ড, এই উইন ওয়ার্ড শব্দটা আমাদের কিবোর্ড দিয়ে লিখতে হবে। তারপরে ওকে, দুটো পদ্ধতি আমরা দেখিনি ফটাফট। তো প্রথম পদ্ধতিটা দেখি, স্টার্ট। স্টার্ট কোনটাকে বলি আমরা? কম্পিউটারের স্টার্ট মানেই আমাদের কি উইন্ডোজ কি যে ছবিটা, সেই ছবিটাকে আমরা স্টার্ট বলি। যদি তোমরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করো তাহলে বাঁ দিকে তোমাদের কি থাকবে? একটা স্টার্ট বলে লেখাই থাকবে। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যদি ব্যবহার করে থাকো তাহলে কি থাকবে? আমাদের একটা উইন্ডোজের ছবি থাকবে, উইন্ডোজ কি ছবি থাকবে। সেই উইন্ডোজ কি ছবিটার মধ্যে তুমি কি করবে? একবার প্রেস করে দাও। প্রেস করে দেওয়ার পর তোমার এখানে কি চলে আসবে? একটা লিস্ট খুলে যাবে। তোমাদের উইন্ডোজ এক্সপি যদি হয় বা উইন্ডোজ 7 যদি হয় তাহলে তোমাদের অল প্রোগ্রাম বলে একটা অপশন আসবে। এটা উইন্ডোজ 10 যেহেতু, তাই এটার মধ্যে কি আসবে? আমাদের মাইক্রোসফট অফিস বলে একটা অপশনকে খুঁজবো আমরা। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস আমরা খুঁজে পেয়ে গেলাম। মাইক্রোসফট অফিস খোঁজার পর আমরা এখান থেকে কি খুঁজবো? মাইক্রোসফট অফিস খোঁজার পর যেটা আমাদের লেখা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অপশনটার মধ্যে আমরা কি করবো? ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি খুলে যাবে? চোখের সামনে এই উইন্ডোটা খুলে যাবে, যে উইন্ডোটার মধ্যে আমাদের কি করতে হবে? পুরো কাজটুকু করতে হবে। এটাই আমাদের কি মাইক্রোসফট অফিসের একটা ভিউ, যেটা আমাদের কাজ করার জন্য হেল্প করবে। এবার আমরা আরেকটা পদ্ধতির মধ্যে দিয়ে যেটা খুলছিলাম সেই পদ্ধতিটার মধ্যে দিয়ে খুলি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর অর্থাৎ উইন্ডোজ কির একটা ছবি তোমার কিবোর্ডে দেখবে দেওয়া রয়েছে। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস অল্টের মাঝখানে দেওয়া আছে। কন্ট্রোল আর অল্টের মাঝখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাই দেওয়া আছে। এই ছবিটার মধ্যে প্রেস করে ধরো কিবোর্ডে, সঙ্গে আর প্রেস করো, আর একসাথে কন্ট্রোল উইন্ডোজ কি প্লাস আর একসঙ্গে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কি খুলে যাবে? একটা বক্স খুলে যাবে যার নাম হচ্ছে রান বক্স। রান বক্সের মধ্যে আমার অলরেডি লেখা আছে ওইখানে উইন ওয়ার্ড। তোমরা যদি চাও নতুন করে আবার লিখতে পারো, যদি তোমাদের লেখা না থাকে। তো যদি আগের থেকেই লেখা থাকে তাহলে WIN লেখার সঙ্গে সঙ্গে তোমার আগের লেখাটা ভেসে উঠবে। আর যদি না লেখা থাকে একদম ফার্স্ট হও তাহলে তোমার এখানে উইন ওয়ার্ড গোটা কথাটাই লিখে দিতে হবে। ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের কোনো ফ্যাক্টর নেই। তারপর আমরা কি করে দেবো? ওকে প্রেস করে সঙ্গে সঙ্গে আমাদের সেই উইন্ডোটা আমাদের চোখের সামনে খুলে যাবে, যেটা একটু আগেই খুলছিল। অর্থাৎ দুটো পদ্ধতি আমাদের কাজ করা যেতে পারে, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউসের। যেটা পদ্ধতি তোমার সুবিধা মনে হবে সেই পদ্ধতিটাই তুমি খুলতে পারো। এটা গেল ওপেন করার পদ্ধতি। কি করে আমাদের কি করতে হবে? ওপেন করতে হবে। সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, হাউ টু সেভ ডকুমেন্টস। আমরা সেকেন্ড কোশ্চেনই লিখে দিলাম হাউ টু সেভ ডকুমেন্টস। অর্থাৎ আমাদের এখন কিন্তু কিছু লেখাই হলো না, তাতেই আমি বললাম যে সেভ করতে হয় কি করে। সেভ করার জন্য দেখো কোশ্চেনটা কি লেখা আছে, ক্লিক অন অফিস বাটন, এর দিয়ে সেভ, আর দিয়ে চুজ লোকেশন, এর দিয়ে লেখা আছে সেভ। অথবা আরেকটা পদ্ধতি আছে কন্ট্রোল প্লাস এস। এই পদ্ধতিগুলোকে জেনে নেওয়া। সেভ করার জরুরি বিষয়টা কিসের জন্য? সেভ না করলে জানোই কোনো কিছু থাকবে না আমাদের। যদি এখনই এখান থেকে ইলেকট্রিসিটি ড্রপ হয়ে যায়, কারেন্ট যদি লোডশেডিং হয়ে যায়, তাহলে আমাদের কি থাকবে না? আমাদের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু আমাদের সব নষ্ট হয়ে যাবে। তাই আমরা কি করব? সেভ করার পদ্ধতিটা প্রথমেই জেনে নিই। কি করে সেভ করতে হয়? যদি তুমি চাও এটাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারো। আচ্ছা, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমরা চলে আসি আমাদের কাজের মধ্যে। কি করা আছে আমাদের এখানে? MS ওয়ার্ড খোলা আছে। তুমি চাইলে কোনো কিছু লিখতেও পারো, অথবা তুমি না লিখে আগে কি করে নিতে পারো? সেভ করে নিতে পারো। সেভ করার জন্য তোমাদের কি করতে হবে? সেভ করার জন্য তোমাদের প্রথমে যেতে হবে ক্লিক অন অফিস বাটন। লেখা আছে তোমাদের, দেখবি ক্লিক অন অফিস বাটন। ক্লিক অন অফিস বাটন কোনটাকে বলে? এখানে অফিস বাটন বলে হচ্ছে একদম উপরের কোনায় বাঁ দিকে যে অপশনটা আছে সেটা না, কাছে গেলে নামটা দেখায় অফিস বাটন। অফিস বাটনে গিয়ে ক্লিক করো। করার পর দেখো এখানে কি লেখা আছে? একটা সেভ বলে অপশন লেখা আছে। এই সেভ অপশনটার মধ্যে একবার ক্লিক করো। সেভ অপশনটার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পার্ট খুলে যাবে যেখানে লেখা ছিল তোমাদের চুজ লোকেশন। লোকেশন চুজ করতে হবে, অর্থাৎ তুমি কোথায় রাখতে চাও তোমার ফাইলটাকে। এখানে নানা রকমের লোকেশন আছে, সেই লোকেশনগুলোকে এগুলোকে বলে যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, তারপরে তোমার আমাদের যা যেটা তুমি ইচ্ছা রাখতে পারো। ডেস্কটপ করাটাই সুবিধাজনক। ডেস্কটপ করলে সবার সামনে তোমার হচ্ছে ফাইলটা চলে আসবে। এখানে লেখা আছে ডক টু। ডক টু, ডক টু কিসের জন্য লেখা আছে? ডক টু কথাটা এই জন্য লেখা আছে, MS ওয়ার্ডের ফাইলকে আমরা সাধারণত কি বলি? ডকুমেন্টস বলি। সেই অনুযায়ী এটার মধ্যে ডক কথাটা চলে আসছে। তো আমি এখানে নিজের মতো করে নাম দিব। ধরো আমি নাম দিলাম 1ST, ফার্স্ট বলে একটা নাম দিলাম। ফার্স্ট বলে অনেকগুলো নাম কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমার ফার্স্ট নামটার সঙ্গে দেখো কোনো ডট দিয়ে কোনো কিছু আসলো না। এটা অটোমেটিক্যালি কম্পিউটার MS ওয়ার্ড এটাকে গ্রহণ করে নেবে। সেভ করে দিলাম আমি। সেভ করার সঙ্গে সঙ্গে দেখবে তোমার এই নামটা পরিবর্তন হয়ে আসলো এখানে ফার্স্ট করে, ফার্স্ট মাইক্রোসফট ওয়ার্ড। এই ফার্স্ট নামটা আমাদের কি হলো? এখানে সেভ হয়ে গেল। এবার আমি পরবর্তীতে আমি এখানে কোনো কিছু লিখে নিতে পারি। যেটা তুমি লিখতে চাও সেটা তুমি লিখতে পারো। ABCD যাই লিখো না কেন, আমরা পদ্ধতি অনুযায়ী লিখবো। এরকম কিছু পরের কোশ্চেন আমরা দেখে নিই, যে এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ টেক্সট ফন্ট। টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করবো কি করে? তার জন্য যেই অপশনগুলো লেখা আছে
তারপর পরের কোশ্চেন আমরা একবার দেখে নিই। এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ। ফন্টের সাইজ আমরা কি করে আমরা চেঞ্জ করব। একবার এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি গোটাটাকে তুলে দিচ্ছি একবার ভালো করে। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ, এটা হচ্ছে শর্টকাট। কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি, এটা হচ্ছে আমাদের শর্টকাট। দুটো কোশ্চেনেরই দুটো শর্টকাট। স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেল। এবার আমরা চলে আসি হাউ টু চেঞ্জ টেক্সট ফন্ট, কি করে আমরা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা চলে যাই আমাদের নিজস্ব উইন্ডোটাতে, যেটার মধ্যে আমরা কাজ করছি। একটু আগে যেই কথাগুলো আমি লিখলাম সেটা আমরা লিখবো না এখানে। এখানে কিছু লেখা ফ্রিতে নিয়ে আসা যায়। ফ্রিতে লেখা যদি নিয়ে আসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একটা পদ্ধতি মানতে হবে, যেগুলোর নাম হচ্ছে ইকুয়াল RAND। যা দেখতে একটু অসুবিধা হচ্ছে, জুম করে দেখে নাও। র্যান্ড লিখে শিফট ধরে একবার ব্র্যাকেট ওপেন একবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তোমাকে একটা এমনি এন্টার দিতে হবে। তাহলে দেখবে তোমার সামনে একটা লেখা চলে আসলো। এই লেখাটার উপরেই তুমি যাবতীয় যে অ্যাপ্লাইগুলো সেই অ্যাপ্লাইগুলো কিন্তু করতে পারো। সবাইকে বলে দিই, এখানে সমস্ত যে কটা ট্যাব আছে, ট্যাবগুলো হচ্ছে 7টা ট্যাব। পুরো উইন্ডোটার সঙ্গে একবার পরিচয় করে নাও। এই পুরো পার্টটাকে আমাদের বলা হয় আমাদের কি টাস্ক বার, যেটাকে বলতে পারো। এটা হচ্ছে আমাদের টাস্ক বার। এটার মধ্যে কি আছে আমাদের ট্যাব বার। এই ট্যাব বারের মধ্যে কতগুলো ট্যাব আছে আমাদের, টোটাল 7টা ট্যাব আছে। সেই 7টা ট্যাবের মধ্যে আবার গ্রুপ রয়েছে, গ্রুপ আছে আমাদের কতগুলো গ্রুপ। সেই গ্রুপের আন্ডারে আমরা যে গ্রুপটার মধ্যে আজকে কাজ করব সেটা হচ্ছে ফন্ট গ্রুপটা। আজকে পুরো ফন্ট গ্রুপটা আমরা আজকে কমপ্লিট করে নেব। তো ফন্ট গ্রুপের পর আমরা চলে যাবো প্যারাগ্রাফ গ্রুপ, তারপর স্টাইলস গ্রুপ, এবার চলতে থাকবে। তো ফন্ট গ্রুপের মধ্যে আমাদের কি কি কাজ করণীয় বা কি কি কাজ আমাদের করতে হবে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ টেক্সট ফন্ট। ফন্ট কি করে চেঞ্জ করতে হয়। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে মাথায় রাখতেই হবে, যে যাই তুমি চেঞ্জ করো না কেন কোনো লেখার, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সিলেকশনটা মাস্ট। সিলেকশন করতেই হবে। যদি সিলেকশন ছাড়া তুমি বাইরে শুধু শুধু দাঁড়িয়ে থাকো কার্ডটা থেকে নিয়ে, তাহলে তোমার কোনো চেঞ্জেসই আসবে না। তার জন্য কি করতে হবে, সিলেকশনটা করতেই হবে। যতটুকু লেখার মধ্যে তুমি চেঞ্জ করতে চাও, আমি ধরো এটুকু লেখার মধ্যে চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটুকু লেখাকেই সিলেক্ট করলাম। করার পর আমরা কোথায় চলে যাবো, ফার্স্ট কোশ্চেনটার মধ্যে। আর চেঞ্জ টেক্সট ফন্ট। টেক্সট ফন্ট চেঞ্জ করতে গেলে সিলেক্ট টেক্সট করলাম। হোম ট্যাব যাওয়াই আছে আমার, আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর চলে আসবো ফন্ট গ্রুপ। এটার নাম হচ্ছে ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের মধ্যে কোথায় খুঁজতে বলছি, দেখো একটা ছবি দেওয়া আছে, ক্যালিব্রি বডি বলে একটা কথা লেখা আছে ওখানে। এই লেখাটা ঠিক ড্রপ ডাউন সিম্বলটাতে ক্লিক করো। ড্রপ ডাউন সিম্বলটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে অনেকগুলো লিস্ট তোমার সামনে খুলে গেল। সেই লিস্টগুলোর কাছাকাছি কাছাকাছি যাও, আর ডান দিকে লেখাটার দিকে তাকিয়ে থাকো। দেখো লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কোনো লেখাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। তো আমার এই লেখাটা ধরো পছন্দ, এই লেখাটার মধ্যে আমি কি করলাম, ক্লিক করে করলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ক্লিক হয়ে যাওয়ার পর আমরা কি করতে চাই, বাইরে ক্লিক করে দিলে আমাদের লেখাটা একদম চোখের সামনে বেঁচে যাবে। এবার এটাকে আমরা যদি শর্টকাটে করতে চাই, শর্টকাটে করতে চাইলে কি করবে, কন্ট্রোল শিফট একসঙ্গে ধরে তার সঙ্গে টিপতে হবে এফ। যদি এফ টিপে দাও সঙ্গে সঙ্গে দেখো তোমার সামনে একটা উইন্ডো খুলে গেল, যেটার মধ্যে তোমার ফন্টের অনেক নাম দেওয়া আছে। তুমি চাইলে এই ফন্টগুলোকে ব্যবহার করতে পারো। আমি ব্যাকেটের মধ্যে কতগুলো ফন্টের নামও লিখে দিচ্ছি। এগুলো আমাদের নানা রকম কোশ্চেনের পরীক্ষার নানা রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসতে পারে, যে একটা ফন্টের নাম বলো, ফন্টের নাম ফট করে মুখে নিয়ে নেবে, এরিয়াল, ব্ল্যাক, এই সমস্ত। তো তুমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারো। আমি এখান থেকে করলাম। এবার পরের কোশ্চেনে আমরা চলে আসি, যেটা আমাদের লেখা আছে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ। ফন্টের সাইজ কি করে আমরা চেঞ্জ করব। ফন্টের সাইজ চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, সেম পদ্ধতি। আমাদের কি করতে হবে, সিলেকশনটা করতেই হবে। সিলেকশন করতে গেলে শুধু যে এটার উপরেই করতে পারবে এমনটা না, আমি এটার উপরেই দেখাচ্ছি। সিলেক্ট করো। সিলেক্ট করার পর কোথায় চলে যাও, হোম ট্যাব, সেম পদ্ধতি, আমরা যাওয়াই আছে, ফন্ট গ্রুপ যাওয়াই আছে আমাদের। এরপর চলে যাবো আমরা 11 যে অপশনটা লেখা আছে সেই অপশনটার মধ্যে ড্রপ ডাউন সিম্বলটাতে, 11 গায়ে কিন্তু নয়, এখানে গিয়ে আমরা কি করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো সাইজ চুজ করে নিতে পারি। লেখা আছে দেখো ব্র্যাকেটে 8 to 72, অর্থাৎ 72 হাইয়েস্ট এবং 8 হচ্ছে সর্বনিম্ন আপাতত। এর থেকেও কিন্তু বড় ছোট করা যায়। আমরা যেই সাইজটা আমাদের পছন্দ সেই সাইজটা আমরা এখানে কি করলাম, গ্রহণ করে নিলাম। 18 করে দিলাম। 18 মানে কিন্তু এতটা বড় আমাদের। শর্টকাট পদ্ধতিটা যেটা লেখা আছে, শর্টকাট পদ্ধতি কি লেখা আছে, কন্ট্রোল শিফট প্লাস এখানে লেখা আছে পি। অর্থাৎ কন্ট্রোল শিফট আর পি যদি একবার প্রেস করো তাহলে তোমার চোখের সামনে কি খুলে যাবে, দেখো এখানে সাইজ খুলে গেল। এবার তুমি যদি এখানে নামা উঠা করো তাহলে তোমার কিন্তু এখান থেকে সাইজটা চেঞ্জ হয়ে যাবে। তুমি এখন একটু আগেই বলবে, এখনই বলবে যে একটু আগে তো এটাই খুলছিল। অবশ্যই খুলছিল, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য যারা বুঝতে পারছো একটু, তারা দেখো কিরকম করে কন্ট্রোল শিফট আর এফ প্রেস করলে এর যে আইকনিক সিম্বলটা আমাদের যেটা সিলেকশন পদ্ধতিটা সেটা কিন্তু এটা হয়। এটা কোনটা আমাদের হচ্ছে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। আমি এটাকে কেটে দিলাম। আর কন্ট্রোল শিফট আর পি প্রেস করলে তোমার কোনটা হয়, সাইজ দেখো ওঠানামা হচ্ছে। তো দুটোর মধ্যে কিন্তু এটাই পার্থক্য। এটা হচ্ছে আমাদের শর্টকাট। আশা করি প্রথম দুটো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়নি। পরের কোশ্চেনে আমরা পরের কোশ্চেনে চলে আসবো, যেটার মধ্যে লেখা আছে আমাদের 5 নম্বর কোশ্চেন, হাউ টু অ্যাপ্লাই গ্রো অ্যান্ড শিং ফন্ট। গ্রো শিং ফন্ট কাকে বলে সেই জিনিসটা আমরা প্রথমে বুঝে নিই। তো
তো আমাদের উইন্ডোটার মধ্যে চলে যাই, কোশ্চেনটাকে একবার স্ক্রিনশট তুমি দিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখা আছে, আমি কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি। সিলেক্ট টেক্সট, হোম ট্যাব, ফন্ট গ্রুপ, ক্লিক অন, যেটা লেখা আছে আমরা দেখে নিব। সঙ্গে মনে রাখো গ্রো ফন্ট করতে গেলে কন্ট্রোল প্লাস আর গ্রেটার দেন চিহ্নটা প্রেস করতে হয়। আর হাইয়েস্ট সাইজ কত আছে, 1638 লেখা আছে। আর সিলেক্ট টেক্সট, হোম ট্যাব, সিঙ্ক ফন্ট যেটা করতে গেলে এই নামক একটা সিম্বল আছে সেটা করতে হবে। আর লেস দেন এই বেলায় আমাদের করতে হবে। লোয়েস্ট এখানে একটু ভুল হয়েছে আমাদের এটা লিখতে, এই লোয়েস্ট সাইজটা হবে হচ্ছে 1, একটু বলেছি। স্ক্রিনশটটা এবার দিয়ে রাখো, স্ক্রিনশটটা দিয়ে রাখো এবার, ঠিক আছে। চলে আসি আমাদের উইন্ডোটার মধ্যে, যেটার মধ্যে আমরা কাজ করছি। তো আমি এই প্রথম প্যারাগ্রাফটার উপরেই কাজ করছি, প্রথম প্যারাগ্রাফটার উপরেই দেখাচ্ছি আমি। গ্রো ফন্ট, আমরা হাইয়েস্ট ফন্ট কত দেখলাম। আমি যদি চাই যে গোটা ফন্টটাকে গোটা পার্টটার মধ্যে আমি করবো না, কয়েকটা পার্টের মধ্যে আমি করছি। অন দ্য ইনসার্ট ট্যাব, এটুকু কথার উপরে আমি কাজ করে দেখাচ্ছি তোমাদের। গ্রো ফন্ট আর সিঙ্ক ফন্ট বিষয়টা কি, একদম ভালো করে বলছি। গ্রো ফন্ট আর সিঙ্ক ফন্ট বিষয়টা আসলে কি, গ্রো ফন্ট দিয়ে কি হয় আর সিঙ্ক ফন্ট দিয়ে কি হয়। গ্রো ফন্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট সাইজ, আমরা যখন সাইজ করতে এখানে চেঞ্জ করতে গেলাম তখন আমাদের হাইয়েস্ট সাইজ আমরা পেলাম হচ্ছে 72 এর উপরে কোনো কিন্তু সাইজ আপাতত নেই, কিন্তু আমরা ইচ্ছা করলে এই 72 এর উপরেও আমরা কিন্তু উঠতে পারি। সেই 72 এর উপরে উঠতে গেলে তুমি কি করে উঠবে সেটার জন্যই আমাদের গ্রো ফন্ট। গ্রো ফন্ট করতে গেলে কি করতে হবে, হোম ট্যাব, ফন্ট গ্রুপ যেটা আছে সিলেক্ট করাই আছে আমার লেখা। এরপর চলে যাবো আমরা এ নামক এই সিম্বলটাতে, যার মধ্যে কি লেখা আছে, উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে, উপরে কিন্তু সিম্বলটা, এই এ নামক সিম্বলটার মধ্যে আমরা ক্লিক করবো। এক্ষেত্রে কিন্তু কোনো ড্রপ ডাউন সিম্বল লেখা নেই, এটার মধ্যে খালি ক্লিক করো, তোমার দেখবে 18 যেটা লেখা আছে বাদিকে, সেই 18 থেকে কিন্তু 20 যদি বলে 72 তো আমাদের ছিলই, 72টা নিয়ে নাও। 72 এর পর তুমি করবে, 72 এর পর যদি তুমি আবার প্রেস করো দেখবে এখানে 80, এখানে কিন্তু 10 করে বাড়বে, 80 পর 90, 90 পর 100, এভাবে করতে 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 বাড়বে। এবার কত দূর অবধি বাড়বে তুমি যদি এটা বুঝতে চাও তাহলে বাড়বে হচ্ছে 1638 পর্যন্ত, 1638 পর্যন্ত কিন্তু বাড়বে। তো 1638 পর্যন্ত এখানে এটা করা সম্ভব নয়, আমরা যদি চাই ইচ্ছা করলে হাত দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি 1638 লিখে একটা এন্টার প্রেস করে দাও, দেখবে এত বড় সাইজ কিন্তু আমাদের হয়ে গেল 1638 হয়ে গেল। এখানে কিন্তু একটা লেখাই অর্থাৎ একটা অক্ষরই তোমার একটা পেজের মধ্যে আসছে না, যেহেতু পেজটা আমাদের কি A4 সাইজ বা লিটার সাইজ করা আছে, তাই জন্য আমাদের যে বড় বড় ব্যানারগুলো হয় যেগুলোর মধ্যে নমস্কার, তারপর তোমার নানা রকম লেখা থাকে, যেগুলো আমাদের ভোটের সময় আমরা দেখতে পাই বড় বড় ব্যানারগুলো, সেইখানে কিন্তু 1600, 30, 1000 এরকম সাইজ কিন্তু দেওয়া থাকে, যেটা দূর থেকে দেখা যায়, সেই জন্য এই সাইজটা 1638। তো আমরা আবার নর্মাল করে নিলাম, আমি কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি আমাদের আবার এখানে গিয়ে আমরা 11 বা 12 বা 18 বা 16 করি, আমি 18 করে দিলাম। সমস্ত লেখাগুলো কি হলো চেঞ্জ করে সিলেক্ট করে দিলাম। এবার এটার মধ্যে আমি সিঙ্ক ফন্টটা করে দেবো। আচ্ছা, লেখাটা একটু নিচে পড়ে গেল, নিচে পড়ে যাওয়ার জন্য এই লেখাটাকে যদি আমি এখন সিঙ্ক করতে চাই, সিঙ্ক মানে হচ্ছে কি আমাদের ছোট, গ্রো মানে যেমন বর্ধিত করা, সিঙ্ক মানে হচ্ছে ঠিক সেরকম ছোট করা। ছোট করতে গেলে কি করতে হবে, ঠিক যাও তুমি ছোট করতে পারো। কত দূর অবধি তোমার এটা যাবে হচ্ছে 1 অবধি, দেখো তো লোয়েস্ট সাইজ তো বলাই আছে এখানে 1, আর গ্রো বলা আছে। তো গ্রো করতে গেলে শর্টকাট পদ্ধতি, কন্ট্রোল আর শিফট ধরো, গ্রেটার দেন প্রেসটা করো, গ্রেটার দেন। আমি এটা কিবোর্ড দিয়ে করছি, এটা কিন্তু না মাউস দিয়ে নয়, এটা আমি কিবোর্ড দিয়ে করছি গ্রো। আর সিঙ্ক করতে গেলে লেস দেন, একদম উল্টোটা। এটাই হচ্ছে আমাদের পদ্ধতি, আশা করা যায়। পরের কোশ্চেনে আমরা চলে আসি, যেটার মধ্যে লেখা আছে আমাদের হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপরে কোশ্চেন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই মোর আন্ডারলাইন উইথ ডিফারেন্ট কালার। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার পর আমি একদম তোমাদেরকে আমাদের উইন্ডোটার মধ্যে নিয়ে যাই, যে উইন্ডোটার মধ্যে আমরা এটাকে করব। তো উইন্ডোটার মধ্যে আমরা চলে আসলাম। এই উইন্ডোটার মধ্যে আমরা প্রথম কোশ্চেন যেটাকে অ্যাপ্লাই করবো এবং রিমুভ করবো, অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ, কিন্তু এই কোশ্চেনটার মধ্যে কিন্তু এই কথাটা লেখা আছে, অ্যাপ্লাই করতে হয় কি করে এবং রিমুভ করতে হয় কি করে, অর্থাৎ একই বিষয়, অ্যাপ্লাই করাও আর রিমুভ করাও একই জায়গা থেকে। যথারীতি আমাদের কি করতে হবে, সিলেকশন করতেই হবে। সিলেক্ট করলাম, করার পর আমরা কোথায় চলে যাবো, হোম ট্যাব, ফন্ট গ্রুপ। এবার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন জিনিসটা কি, বোল্ড মানে হচ্ছে তোমার এমন একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে কি করা যায়, কোনো লেখাকে গাঢ়ত্ব আনা যায়, অর্থাৎ কোনো লেখার গাঢ়ত্বটা অর্থাৎ ডেপনেসটা আমাদের কি করা যায়, আরো ডিপ করা যায়। সেই ডিপ করতে গেলে তোমাদের বি প্রেস করতে হয়, বিটাতে প্রেস করতে হবে। বিটা দেখো এখন বাদামি কালার হয়ে নেই, যখনই আমি এটার মধ্যে ক্লিক করে দিব এটা একটু অ্যাক্টিভনেস দেখাবে আমাদের, দেখলেই বুঝতে পারবে। আমি ক্লিক করে দিলাম, দেখো বিটা একটু অ্যাক্টিভ হয়ে গেল, আর এই লেখাটা দেখো একটু মোটা সোটা হয়ে গেল, এইটাকেই আমাদের কি বলা হয়, বোল্ড বলা হয়। আমি যদি আবার বিটার মধ্যে ক্লিক করে দিই, দেখবে এই বিটার এই যে বাদামি কালারটা আছে সেই কালারটা উড়ে যাবে এবং এই লেখাটার দিকেও একটু তাকাবে, দেখবে লেখাটা একটু সরে সরে বসবে। যদি এটার মধ্যে বুঝতে একটু অসুবিধা হয়
তাহলে আমি নিচের লেখাটার মধ্যে করছি, যেহেতু এটা অলরেডি বোল্ড হয়ে আছে, আমি এইটুকু লেখার উপর করছি, তাহলে তোমাদের একদম পরিষ্কার হবে। তো এই বির মধ্যে আমি ক্লিক করলাম, দেখো লেখাটা একটু সরে সরে বসলো, অর্থাৎ জায়গা নিল একটু। আবার যদি বিটার মধ্যে ক্লিক করি আমাদের আবার লেখাটা নরমাল হয়ে যাবে। ঠিক পাশেরটা ইটালিক, ইটালিক করতে গেলে কি করতে হবে, তোমার আইয়ের গায়ে ক্লিক করতে হবে। ইটালিক বিষয়টা কি, ইটালিক হচ্ছে তোমার যে লেখাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেটা তোমার ডান দিকে একটু হেলে বসবে, ডান দিকে হেলে বসলো। আবার আমি যদি ক্লিক করে দিই আবার ডান দিকে। আন্ডারলাইন বিষয়টা কি, অর্থাৎ কোনো লেখার নিচে যদি কোনো দাগ আনতে চায় কখনো কেউ, তাহলে সেই লেখাটাকে কিন্তু দাগ আনতে পারে। ইউ এর গায়ে ক্লিক করে দাও, আন্ডারলাইন চলে আসবে, আবার ইউ এর গায়ে ক্লিক করে দাও, আন্ডারলাইন চলে আসবে। আন্ডারলাইনটা আমাদের বিশেষ জরুরি হয় কখনো কোনো হেডলাইন দিতে গেলে, অর্থাৎ কোথাও তুমি বায়োটা বানাচ্ছ, উপরে বায়ো ডেটা এই কথা তুমি লিখছো, নিচে আন্ডারলাইন দেওয়ার খুব প্রয়োজন, তাহলে তুমি কিন্তু সেক্ষেত্রে এই আন্ডারলাইনের মধ্যে দিয়ে আন্ডারলাইনটা দিতে পারো। রিমুভ করতে হয় কি করে এবং অ্যাপ্লাই করতে হয় কি করে, এটা হচ্ছে তার শর্টকাট পদ্ধতি, এইটা হচ্ছে তার পদ্ধতি। এবার আমরা যদি এটাকে শর্টকাটে করতে চাই, শর্টকাটে করতে গেলে কি করে করবো, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল আর বি টিপলে একদম বোল্ড হয়ে যায়, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল বিতে আবার আউট হয়ে গেল। কন্ট্রোল আই ইটালিক, দেখো আইটা ওখানে অ্যাক্টিভ হচ্ছে, আমি কিন্তু মাউস দিয়ে করছি না, এবার কিবোর্ড দিয়ে কন্ট্রোল আইটা টিপে দিলাম, আবার ওইটা চলে গেল, কন্ট্রোল ইউ, এটা হচ্ছে আন্ডারলাইন। পরের কোশ্চেন যেটা লেখা আছে আমাদের সেটা হচ্ছে কি, যে আন্ডারলাইনকে আরো কিরকম করে অন্যরকম আন্ডারলাইন আনা যেতে পারে। অর্থাৎ কোনো আন্ডারলাইন তো আমি নর্মাল আন্ডারলাইন তো পাচ্ছি এটার গায়ে ক্লিক করলে, কিন্তু আমি এই আন্ডারলাইনটা পছন্দ না, এই আন্ডারলাইনে সন্তুষ্ট নই আমি, এটার বদলে আমি অন্যরকম আন্ডারলাইন চাই। তাহলে তোমাকে অন্যরকম আন্ডারলাইন নিতে গেলে তার ড্রপ ডাউন সিম্বলতে ক্লিক করতে হবে, এবং আন্ডারলাইনে কালারও চেঞ্জ করা যায়, তাই জন্য নিচের কোশ্চেনটা লেখা আছে। এই কোশ্চেনটার জন্য অ্যাপ্লাই করতে হবে তোমাকে এই ড্রপ ডাউন সিম্বলটাতে। অবশ্যই সিলেকশন প্রয়োজন, সিলেকশন করা আছে আমার এইটুকু লাইনের মধ্যে আমি করছি। দেখো নানা রকমের এখানে আন্ডারলাইন কিন্তু চোখের সামনে ভেসে উঠছে, একটা ডিপ আন্ডারলাইন, একটা একদম পাতলা আন্ডারলাইন, একটা হচ্ছে দুদাগলা আন্ডারলাইন। এই দুদাগলা আন্ডারলাইনটা আমি ধরো খুব পছন্দ করলাম, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, আমার দুদাগলা আন্ডারলাইন কিন্তু চলে আসবে। রিমুভ করতে গেলে কিছু না, ওটার গায়ে ক্লিক করে দাও, আন্ডারলাইন আবার গায়ে হয়ে যাবে, আবার ক্লিক করে দাও, এবার কিন্তু দুদাগলা আন্ডারলাইনই চলে আসবে। আবার ক্লিক করলাম আমি, এখান থেকে চলে যাবো আমি আন্ডারলাইন কালার, আন্ডারলাইন কালার গিয়ে আমি আন্ডারলাইন কালারও চেঞ্জ করতে পারি, লাল কালার করতে পারি, নীল কালার করতে পারি। শুধু আন্ডারলাইনটারই শুধুমাত্র এখানে কালার হচ্ছে, আর কিছুই কালার এখানে কিন্তু হবে না। যদি তোমার আবার রিমুভ করে দিতে হয় তুমি কি করবে, ওটার গায়ে আবার ক্লিক করে দিবে। বুঝতে পারলে, কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে দিবে। পরের কোশ্চেন দিকে চলে আসি আমরা, হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ স্ট্রাইক থ্রু, এবং পরের কোশ্চেন আছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ সাব অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। দুটো কোশ্চেন একবারে আছে আমাদের, এই দুটো কোশ্চেনকেও আমরা আমাদের দেবো। স্ট্রাইক থ্রু বিষয়টা কি তোমাকে আগে বুঝে নিতে হবে, স্ট্রাইক থ্রু বিষয়টা কি এবং সাব এবং সুপারস্ক্রিপ্ট বিষয়টা কি আগে বলে দিই। সেটা আমি কেটে দিচ্ছি, আমাদের উইন্ডোটার মধ্যে আমরা চলে আসলাম। স্ট্রাইক থ্রু বিষয়টা এমন একটা পদ্ধতি যার মধ্য দিয়ে আমরা স্ট্রাইক থ্রু এটাকে বলি, এ বি সি তার মাঝখান দিয়ে একটা কাঁটা থাকে, সেটাকে আমরা স্ট্রাইক থ্রু বলে থাকি। স্ট্রাইক থ্রু বিষয়টা কি, স্ট্রাইক থ্রু হচ্ছে এমন একটা পদ্ধতি যার মধ্য দিয়ে আমরা কি করতে পারি, কোনো লেখার মাঝখান দিয়ে দাগ আনতে পারি। আন্ডারলাইনটা আমরা একটু আগে বললাম, যেটার মধ্য দিয়ে আমরা কি করতে পারলাম, যে নিচে দাগ আনতে পারলাম। এবার এমন একটা পদ্ধতি করবো যার মধ্য দিয়ে আমরা কি করতে পারবো, মাঝখান দিয়ে দাগ আনতে পারবো। অর্থাৎ কোনো লেখা যখন ভুল হয়ে যায়, যদি আমরা বলতে চাই যে এটা আমার ভুল হয়ে গেছে বা কেটে দিতে চাচ্ছি কিন্তু কাটা যাচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, কলম দিয়ে তার উপর দিয়ে দাগ দিতে পারি। ঠিক এখানেও তাই হয়। এবার এটা তোমার কোথায় কাজে লাগতে পারে, যদি তুমি আমি যদি এখন এটার মধ্যে করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন করে আমি যদি এই এ বি সির মধ্যে ক্লিক করে দিই, তাহলে দেখো মাঝখান দিয়ে দাগটা চলে যাবে। এটা কিন্তু নিচ দিয়ে আসলো, নিচ দিয়ে আসলে আন্ডারলাইন হয়ে যেত, কিন্তু আন্ডারলাইন নয়, এটা স্ট্রাইক থ্রু বলে এটাকে। এবার এটা সচরাচর কোথায় লাগতে পারে, কারণ তোমাকে বাস্তবিকতাটা বুঝতে হবে, বাস্তবে কোথায় লাগতে পারে। বাস্তবে লাগতে পারে আমাদের এই সমস্ত এলাকাগুলোতে, যেখানে তোমার ধরো কোনো একটা লেখা আছে, যে আমি একটা কথা লিখছি যার নাম হচ্ছে ওল্ড প্রাইস। ওল্ড প্রাইস সমান সমান আমি এখানে লিখে দিলাম, ধরো আমি এখানে লিখলাম 1000, এরকম একটা দাম দিলাম, এবং নিচে লিখলাম আমি নিউ প্রাইস, এই শব্দটা নিউ প্রাইস কত দিলাম। এবার আমি যদি এই দুটো লেখাকেই চোখের সামনে ভাসিয়ে তুলি, অন্যান্য লেখাগুলোকে এখন আপাতত নজর দেওয়ার দরকার নেই, আমি অন্যান্য লেখাগুলোকে কেটে দিচ্ছি। ওল্ড প্রাইস আর নিউ প্রাইস এই সব অপশনটাকে শুধুমাত্র দেখো, বাদ বাকি কোনো লেখা দেখার প্রয়োজন নেই। এই দুটো লেখাকে দেখে যে কেউ কি বুঝতে পারবে, যারা পড়াশোনা জানে তারা শুধুমাত্র জানবে যে ওল্ড প্রাইস মানে আগের দাম ছিল, নিউ প্রাইস মানে এখন পরিবর্তন হয়ে আমাদের এখন এই প্রাইসটা আসছে, বা অফার প্রাইসও লিখতে পারা যেতে পারে। 1000 টাকা আগে ছিল, 500 টাকা এখন আসছে। কিন্তু যে লোকটা পড়াশোনা জানে না, যে লোকটা পড়াশোনা এখন অব্দি জানে না, বা OLD PRIC, তার কাছে তো নতুন জিনিসগুলো, অ্যালফাবেটগুলোই নতুন, তার কাছে এই জিনিসগুলো কিন্তু একদমই নতুন। সে শুধু একটা জিনিসই জানে, সে হচ্ছে 1000, এটা মানে 1000 হয়, 5000 এটা মানে 500 হয়। আমরা আশেপাশে তাকালে দেখতে পাবো। এবার তুমি বলবে যে NEWPRIC OLD এটাই জানি না, সে আবার 100 কি করে জানবে? হ্যাঁ, অবশ্যই তাই তো হয়। যখন আমরা আমাদের যারা বয়স্ক লোকজন আছে, তারা অনেকেই আগের দিনে পড়াশোনা করেনি, তারা কি
টাকা গুনতে পারে না, টাকা গুনতে অবশ্যই পারে, তাদের কি একটা আইডিয়া হয়ে গেছে ওই 100 200 গুনতে 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 ওরা ঠিক বলে দিতে পারবে। তুমি একটা মোবাইল দিয়ে দাও, মোবাইল দিলে কিন্তু নাম্বারটাও টিপে দিতে পারে যে কি কোন নাম্বারটা। নাম্বার সম্পর্কে মানুষের অনেকেরই জ্ঞান আছে, 99% লোকের, কিন্তু অ্যালফাবেট সম্পর্কে কিন্তু অনেক মানুষেরই জ্ঞান নেই। তো ওএলডি প্রাইস করা সম্ভব নয়, নিউ প্রাইস করা সম্ভব নয়। তখন আমরা কি করতে পারি, এই লেখাটাকে স্ট্রাইক থ্রু করে দিলে অবশ্যই যে লোকটা পড়াশোনা জানে না সেও কিন্তু তোমাকে বলে দিতে পারবে যে ওই দামটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু ওই দামটা নেই, এখন কিন্তু তোমার এটা এটা আছে। ও কিছু বুঝলো না ওল্ড প্রাইস বা নিউ প্রাইস, সে শুধু বুঝলো ওটা কাটা আছে তার মানে নেই, এখন এটা তার মানে এটা। এই জিনিসটা বোঝানোর জন্য বা এই সমস্ত সচরাচর কাজের জন্য, প্র্যাকটিক্যাল ইউজের জন্য প্র্যাকটিক্যাল বিষয়টা তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে। কারণ এমএস ওয়ার্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের পরবর্তী পর্যায়ে, যখন তুমি কোথাও কোনো অফিসে কাজ করতে যাবে তখন কিন্তু তোমার এই সমস্ত বিষয়গুলো কিন্তু লাগতে পারে। তাই জন্য আমরা একটু ভালো করে শিখবো, মন দিয়ে শিখবো। আবার আমি যদি তুলে দিতে যাই, তুলে দিতে গেলে আবার এবিসিডি ক্লিক করে দাও, অবশ্যই কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের স্ট্রাইক থ্রুর একটা বাস্তব চিত্র, যে কোথায় আমাদের লাগতে পারে। বুঝতে পারলে আশা করা যায়। পরের পার্টে চলে আসি, যে পার্টটার মধ্যে লেখা আছে আমাদের কি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এবার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট জিনিসটা কি? সাবস্ক্রিপ্ট বিষয়টা হচ্ছে আমাদের যখন আমরা ভৌত বিজ্ঞানের বা বিজ্ঞানের যেই আমরা ইয়েগুলো করতাম, H2SO4 এই সমস্ত লেখাগুলো যখন লিখতাম, তখন আমাদের কি লেখা থাকতো, H2, ধর আমি লিখলাম সালফাইডের SO4 বা H2O লিখতে পারতে, H2SO4 এইভাবে কিন্তু লিখতাম না। হাইড্রোজেন এখানে কটা, দুটো, এবং SO4 এখানে কতটা আছে, অক্সিজেন 4টে আছে। তো আমি এই 2টাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু এটা একদম পূর্ণভাবে বোঝা যায়। এই 2 গায়ে আমি ক্লিক করলাম, তো 2টা সিলেক্ট করলাম, করার পর আমরা কোথায় চলে যাবো, এই X যেটা 2 আছে এটার নাম কিন্তু সাবস্ক্রিপ্ট। এটাকে একবার টিপে দাও, দেখো 2টা তোমার নিচে চলে আসবে। 4টাকে শুধুমাত্র সিলেক্ট করো, তাই লেখা আছে দেখবা ওখানে, ভালো করে স্ক্রিনশটটা নিয়ে রাখছো তোমরা অবশ্যই। তার মধ্যে দেখবা লেখা আছে কি সিলেক্ট লেটার। এটা কিন্তু অনেকগুলো লেটার একবারে কিন্তু ইউজ করা হয় না। এবার 4টার গায়ে যে তুমি এটাকে করে দিলা, তুমি যতক্ষণ লিখতে থাকবা ততক্ষণ অবধি কিন্তু এই 4টার সহকারে কিন্তু এটা চলতে থাকবে। কেন এরকম হচ্ছে এটা এর জন্য, যেহেতু এটা অ্যাক্টিভ হয়ে যায়। তুমি এবার এটাকে ডিঅ্যাক্টিভ করে দাও, ডিঅ্যাক্টিভ করলে কিন্তু কার্সারটাও বড় হয়ে গেলো এবং নর্মাল লেখা এখান থেকে চলতে থাকবে। এটাকে শর্টকাটে করা যায়, অবশ্যই শর্টকাটে আমরা করবো, শর্টকাট ইউজটাও করবো। শর্টকাট ইউজটা যদি করতে চাও, শর্টকাট ইউজটাকে কি করে করবে, আমি ধরো লিখলাম এখানে O2টার মধ্যে দিয়ে বুঝাচ্ছি, এই 2 শব্দটাকে শুধুমাত্র আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, কন্ট্রোল এবং ইকুয়াল এই চিহ্ন দুটোকে একবারে প্রেস করব। দেখো এখানে কন্ট্রোল চিপে ধরলাম এবং ইকুয়াল দুটোকে চিপে ধরলে তোমার কি হচ্ছে, এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। এটা শর্টকাট। সিলেকশনটা মাস্ট, সিলেকশনটা কিন্তু করতেই হবে। এই গেল সাবস্ক্রিপ্টের কাজ। এবার সুপারস্ক্রিপ্ট আমরা দেখি, সুপারস্ক্রিপ্টটা কোথায় লাগতো আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার, বুঝেই যাচ্ছ, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যখন লিখতাম সেই সমস্ত কাজের জন্য লাগতো। এবার এই a স্কয়ারটাকে আমি কি করে করব, স্কয়ার বানাবো। স্কয়ার বানাতে গেলে পাশেরটা ক্লিক করো, দেখো 2টা উপরে উঠে গেল। এবং b স্কয়ারটাকে যদি b স্কয়ার করতে চাও তাহলে তুমি কি করবে, এটাকে b 2টাকে সিলেক্ট করো, শুধুমাত্র এটা আমি ক্লিক করব। এই হলো শর্টকাটে করতে গেলে অবশ্যই সিলেক্ট করো, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ধরে কিন্তু যেখানে ইকুয়াল চিহ্নটা ছিল, ইকুয়াল এবং প্লাস কিন্তু তোমার একটা কি এর মধ্যেই আছে, সেই কন্ট্রোল আর শিফট ধরে সেটাকে প্রেস করো। এটা হচ্ছে তার শর্টকাট পদ্ধতি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কাকে বলে এবং কি বিষয়ে কোথায় ইউজ হতে পারে, তোমার এটা পরের কোশ্চেনের দিকে আমরা তাকাই। হাউ মেনি টাইপস অফ কেসেস এন্ড হাউ টু অ্যাপ্লাই, কেস কত রকমের এবং তাদেরকে আমরা অ্যাপ্লাই করব কি করে, হাউ টু চেঞ্জ ফন্ট কালার। এই দুটো কোশ্চেনকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তো কেস কাকে বলে, কেস সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, কেস কি জিনিস, তারপরেই তুমি এটাকে অ্যাপ্লাই করলে সুবিধা হবে। এবং কি করে কালার চেঞ্জ করতে হয় এটা একদম নর্মাল বিষয়, আমরা এটাও কেউ লক্ষ্য করবো। আমাদের উইন্ডোটা ঠিক খুলে নিই। তো কেস কি জিনিস, কেস হচ্ছে এমন একটা পদ্ধতি বা এমন একটা বিষয় যার মধ্যে দিয়ে, ধরো আমি এখানে আগের মতো প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, আর এনডি র্যান্ড লিখতে হয় আমাদেরকে, ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট করে ক্লোজ করতে হয়। দেখো এখানে একটা 3 প্যারার একটা প্যারাগ্রাফ চলে আসলো। সেই প্যারাগ্রাফটা ধরো তোমাকে কোনো তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা তুমি যার কাছে যেখানে কাজ করছো সেখানে তোমাকে কি করতে হলো, একটা রাইটিং করতে হলো। রাইটিং করা হয়ে গেল, তোমার রাইটিং হয়ে যাওয়ার পর তুমি যথারীতি রাইটিং করলে, যেটা তুমি লিখতে বলা হয়েছিল সেটা তুমি লিখলে। লেখার পর তোমাকে বললো এটার মধ্যে একটু ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল কিরকম, যে তোমার কোনো লেখার স্পেলিং এর মিস্টেক হয়নি, তোমার হচ্ছে লেখাটা কি হবে, শুধুমাত্র যে নর্মাল লেখা লিখছো সেই লেখাটা পুরোটাকে বড় হাতে করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে করতে হবে। এটা তুমি নর্মাল সেন্টেন্স কেসের মধ্যে লিখে ফেলছো। তাই নর্মালটাকে তুমি যদি এখন একবারে ক্যাপিটাল করতে চাও তাহলে তোমার মাথায় এখন প্রথমেই ভাসতে পারে যে আমাকে আবার কাটতে হবে, আবার লিখতে হবে। তো এই পদ্ধতিটা এখানে নয়, শর্টকাটে করা যায় 1 নিমেষে 1 সেকেন্ডের মধ্যে। সেটা করতে গেলে কি করতে হবে, দেখো করতে গেলে তোমাকে অবশ্যই সিলেকশন করতে হবে। আমি যদি
এই ছোট প্যারাটার মধ্যে করতে চাই তাহলে এইটুকু প্যারা কি করবো, আর যদি গোটা প্যারাটাকে করতে চাই তাহলে অবশ্যই গোটাটাকেই করতে পারি। শর্টকাটে সিলেক্ট পদ্ধতি আমরা বলে দিলাম, কন্ট্রোল এ টিপলে গোটাটাই সিলেক্ট হয়। হ্যাঁ, এটা মধ্যে মাথায় রাখবে, এটা ছোট ছোট পদ্ধতি। এবার আমরা কেসের মধ্যে চলে যাবো। কেস কয় রকম? কেস হচ্ছে 5 রকম। এটার গায়ে টিপে দিলে দেখো কেস তোমাকে এখানে দেখাচ্ছে। কেস কয় রকম? 1 2 3 4 এবং 5 রকমের কেস পাওয়া যায়। প্রথম কেসটার দিকে তাকাই, সেন্টেন্স কেস। লেখাটার মধ্যে উত্তর আছে কিরকম? সেন্টেন্সের এসটা দেখো বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের। অর্থাৎ একটা নর্মাল লেখা আমরা যখন ইংলিশে লিখি, গ্রামার যাই লিখি না কেন, সমস্ত লেখাটাই কি হয় আমাদের প্রথমটা ছোট হাতে, তারপর গুলো বড় হাতে। লোয়ার কেসটা সমস্তটাই ছোট করে দিবে, আপার কেসটা সব বড় হাতের করে দিবে, অ্যাভারটাইজ ওয়ার্ডটা প্রথম অক্ষরগুলোকে বড় হাতের করবে, টুকুল কেসটা প্রথম অক্ষরটাকে ছোট করে দিবে। আমার কি দরকার? বড় হাতের দরকার। তাহলে আমি কি নিব? আপার কেস নিব। আপার কেস গুলো দেখো সব বড় হাতের হয়ে গেল এক নিমেষে। লোয়ার কেস করবে, লোয়ার কেস করো সব ছোট হাতের হয়ে গেল। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করতে চাইলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করতে পারো। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু বড় হাতের। আর নর্মাল যদি করতে চাও তাহলে সেন্টেন্স কেস। আর টুকুল কেসটা দেখো, লাস্ট টুকুল কেসটা নর্মালি আমাদের লাগে না যে প্রথমটা ছোট হাতের পরেগুলো বড় হাতের, এগুলো স্টাইলের জন্য তোমার ব্যবহার হলে হতে পারে। সেন্টেন্স কেসটাই আমাদের নর্মালি ব্যবহার হয়। সেন্টেন্স কেসের দিকে আমরা চলে যাই। আচ্ছা, সেন্টেন্স, তো আমরা সেন্টেন্স কেসের দিকে আমরা চলে আসলাম। সেন্টেন্স কেস আমাদের কমপ্লিট হয়ে গেল, সেন্টেন্স কেস এবং এই পার্ট। তারপরে কোশ্চেন যেটা লেখা ছিল আমাদের, হাউ টু চেঞ্জ ফন্ট কালার। ফন্ট কালার আমরা কি করে চেঞ্জ করব? ফন্ট কালার চেঞ্জ করতে গেলে কি করতে হয়? ফন্ট কালার চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? সিলেকশনটা অবশ্যই প্রয়োজন। সিলেকশন তুমি যদি এইটুকু করতে চাও, আমি কালারটাকে এইটুকু চেঞ্জ করে দেখাচ্ছি। চেঞ্জ করতে গেলে তোমাকে অবশ্যই সিলেক্ট করার পর হোম ট্যাবের পর ফন্ট গ্রুপের পর আমরা কোথায় চলে যাব? ফন্ট গ্রুপের পর আমরা চলে যাব এখানে সিলেকশনটা করে নাও। আমার সিলেকশনটা একটু নষ্ট হয়ে গেল। সিলেক্ট করলাম, করার পর আমরা চলে যাব এই হোম ট্যাবের ফন্ট গ্রুপের মধ্যে এ নামক যে ব্যক্তিটা আছে এবং লাল করা আছে নিচেটু, তার ঠিক ড্রপ ডাউন সিম্বলটা যদি তুমি এর গায়ে প্রেস করে দাও তাহলে তোমার লাল অপশনটাই খালি এখানে ইউজ হবে। যদি তুমি কালার দেখে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? এর গায়ে প্রেস করতে হবে। এখানে নানা রকমের কালার আছে, তুমি ইচ্ছা করলে যে কোনো কালারই ইউজ করতে পারো। দেখো আমি কালারের গায়ে খালি যাচ্ছি, অটোমেটিক্যালি কিন্তু কালারটা হয়ে যাচ্ছে। লাল, হলুদ, নীল, সবুজ যাই তুমি নাও, তুমি নিতে পারো। ধরো আমি লাল কালারটাই নিলাম বা ডিপ লাল। এখন কিন্তু বুঝতে পারা যাবে না, বাইরে ক্লিক করলে তোমার এটা চোখে ধরা পড়বে যে এটা কালার থেকে। নর্মাল করতে গেলে আবার কি? নর্মাল করতে গেলে কিছু না, তোমাকে কি করতে হবে? সিলেকশন আবার করতে হবে। যেটুকু তুমি কালার করে নিয়েছো সেই কালারটা করার পর তোমাকে আবার এখানে ক্লিক করতে হবে। অটোমেটিক বলে যে অপশনটা আছে সেটা তুমি চুজ করতে পারো। এছাড়া আমাদের কি ছিল? একটু মোর অপশন ছিল, মোর কালার। যদি তুমি এই কালারগুলোর ব্যতীত কোনো অন্য কালার নিতে চাও তাহলে মোর কালার অপশনে যেতে পারো। যেখানে তুমি স্ট্যান্ডার্ড কালার পাবে সেখান থেকে তুমি নানা রকমের হালকা, ডিপ এই সমস্ত কালারগুলো নিতে পারো। অথবা তুমি কাস্টমও করতে পারো। কাস্টম কালার করতে গেলে তোমাকে কাস্টম অপশনটা ক্লিক করার পর এখান থেকে ডেপথটাকে মাপতে হবে। যত তুমি উপরের দিকে ওঠাবে সেটা তোমার সমস্তটাই হোয়াইট কালারে পরিণত হবে এবং যত তুমি নিচের দিকে নামাবে সেটা ব্ল্যাক কালারে পরিণত হবে। কি করে বুঝছি আমি এটা? এইখানটা, এইটার দিকে লক্ষ্য করো। আমি যখন এই মিটারটাকে আপ অ্যান্ড ডাউন করছি তখন সেটা ব্ল্যাক এবং ব্লু হোয়াইটের দিকে কিন্তু আসছে। এবার তুমি কোন কালারটার উপরে এটা হচ্ছে? আমি এখানে এই কালারটার উপরে হচ্ছে। আমি যদি করতে চাই যে হলুদ কালারটার উপরে ডেপথ এবং হালকা ইয়ে করবো তাহলে তুমি সেটাও করতে পারো। তো আমার এখান থেকে তুমি যেটা ইচ্ছে সেটাই করতে পারো। ক্লোজ করে দাও। এই হচ্ছে আমাদের কালার চেঞ্জের পদ্ধতি। ফন্ট গ্রুপের একদম লাস্ট পার্টে আমরা চলে আসছি। একদম লাস্ট দুটো কোশ্চেনই আর আছে, সেই দুটো কোশ্চেন আমরা দেখে নিব। লাস্ট কোশ্চেন আমাদের সেকেন্ড লাস্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ক্লিয়ার ফরম্যাটিং এবং লাস্ট কোশ্চেন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড রিমুভ টেক্সট হাইলাইট কালার। এই দুটো কোশ্চেন কিন্তু লেখা আছে। এবার আমি একটুখানি তোমাদের বলে নিই যে কেস করার পর আমরা কোথায় চলে গেলাম? একটুখানি টপকে চলে গেছিলাম আমরা কালার চেঞ্জ করতে। মাঝখানটাকে কিন্তু আমরা লাস্টের দিকে লেখা আছে, এই জিনিসটার নাম হচ্ছে হাইলাইট কালার। এটা কিন্তু কোশ্চেনটা লাস্ট কোশ্চেন লেখা আছে। কেন লেখা আছে আমি পরবর্তীতে বলছি। যাওয়ার তার আগে লেখা আছে আমাদের হাউ টু অ্যাপ্লাই ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং কি করে অ্যাপ্লাই করতে হয়? ক্লিয়ার ফরম্যাটিং বিষয়টা আসলে কি, চলো দেখে নেওয়া যায়। আমি আবার একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। সেই প্যারাগ্রাফটার উপরে ধরো আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি। এই প্যারাগ্রাফটার উপরে শুধুমাত্র নানা রকমের অ্যাপ্লাই কীরকম? আমি বড় করলাম, আমি বোল্ড করলাম, আমি কালারও চেঞ্জ করলাম, এই সমস্ত অনেক কিছু করলাম। করার পর আমার মনে হলো যে না, এই জিনিসটাকে একদম আগের পর্যায়ে নিয়ে যাও। অর্থাৎ প্রথম পর্যায়ে কিরকম ছিল লেখাটা? প্রথম পর্যায়ে লেখাটা আমাদের কিরকম ছিল? একদম এই লেখাগুলোর মতো ছিল। এই লেখাগুলোর মতোই একদম ছিল, লাল রঙের ছিল না এবং এত বড়ও ছিল না। এই জিনিসটাকে তুমি যদি এখন এই মুহূর্তে তোমাকে বলা হয় যে এই লেখাগুলোকে তুমি আবার পুনরাবৃত্তি করে প্রথম অবস্থায় নিয়ে যাও, এখন তুমি বুঝতে পারছো না যে কি করে নিয়ে যাবে, তাহলে তোমাকে কি করতে হবে? ক্লিয়ার ফরম্যাটিং অপশনটার মধ্যে প্রেস করতে হবে। কন্ট্রোল জেড আন্ডু করে হয়, যাদের মনে এই প্রশ্নগুলো ঘুরছে। আন্ডু করলে অনেকবার যেতে হয়, কন্ট্রোল জেড যতবার তুমি করে আসছো ততবার তোমাকে পিছোতে হবে। এটাকে শর্টকাটে করা যায়। শর্টকাটে করতে গেলে কি করতে হবে? সিলেক্ট তুমি করতে হবে। সিলেক্ট করলাম, করার পর আমরা কোথায় চলে যাবো? ডাইরেক্ট গিয়ে ক্লিক করবো এই ক্লিয়ার ফরম্যাটিং অপশনটার মধ্যে। ক্লিক করে দেখো আগের অবস্থায় একবার চলে আসলো। এটা কন্ট্রোল জেড করলে আস্তে 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 আস্তে
কিন্তু এটা ক্লিয়ার ফরম্যাটিং বলে একবারে এক নিমেষের মধ্যে চলে আসে। এবার ক্লিয়ার ফরম্যাটিংটা কার উপরে অ্যাপ্লাই হয় না? ক্লিয়ার ফরম্যাটিংটা শুধুমাত্র অ্যাপ্লাই হয় না আমাদের এই জিনিসটার উপর, যার নাম হচ্ছে টেক্সট হাইলাইট করার। অর্থাৎ আমি যেটা এখন করব, ধরো আমি এটাকে বড় ছোট সমস্ত কিছু করে দিচ্ছি আগের অবস্থায়, আমি বড় করলাম লেখাটাকে, আমি এটার উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই জন্য ক্লিয়ার ফরম্যাটিংটার পরে আমাদের কি লেখা? টেক্সট হাইলাইট কালারটা লেখা। ধরো আমি এত বড়ই করলাম, এত বড় করার পর আমি এইটুকু লেখা ধরো আমার হাইলাইট করতে হবে, অর্থাৎ টেক্সটটাকে হাইলাইট করতে হবে যাতে লোকের চোখে পড়ে। হাইলাইট কালারটা কিন্তু এই জন্যই নেওয়া। যদি তুমি হলুদ কালার নিতে চাও তাহলে তুমি ডাইরেক্ট ক্লিক করো, আর যদি তুমি হলুদ কালার বদলে তুমি অন্য কালার নিতে চাও তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। দেখো সবুজ হলো, হলুদ হলো, আমরা সবুজ এটা করে দিলাম। দেখো এবার তুমি যদি এটার মধ্যে টেক্সট হাইলাইট কালারটা দেওয়ার পর তোমার যদি মনে হয় যে না আমি আগের অবস্থায় নিয়ে যাবো, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং করে দিব, তাহলে ক্লিয়ার ফরম্যাটিং করলে কিন্তু ওই কালারটুকু যাবে না। লেখাটা ছোট হলো কিন্তু কালারটা কিন্তু এখান থেকে মিশতে পারবে না। এই জন্য টেক্সট হাইলাইট কালারটা আমরা সবসময় লাস্টের দিকে অ্যাপ্লাই করি। তুমি ইচ্ছা করলে তোমার কাজের অনুযায়ী তুমি যখন তখন অ্যাপ্লাই করতে পারো, কিন্তু হাইলাইট কালারটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমার হাইলাইট কালারটা ক্লিয়ার ফরম্যাটিং এর থ্রুতে কখনোই মুছবে না। এবার হাইলাইট কালার যদি মুছতে তাহলে কি করবো? হাইলাইট কালার মুছতে গেলে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে বন্ধ কালার। এই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আমাদের চলে গেল এখানে।